আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে পড়ালেখার অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ক্লাসে আর্থিক বিবরণী এমসিকিউ ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব সংরক্ষণ পদ্ধতি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পড়াশোনা বেশ ভালো যাচ্ছে এবং আপনাদের জন্য শুভকামনা। আপনারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি সকলে আমাকে এনশিওর করবেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে আমার বোর্ডটা হচ্ছে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আর আপনারা যারা ক্লাসে আছেন আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত খুবই রেসপন্সিবলি ক্লাসে অ্যাটেন্ড করবেন। দেন হচ্ছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আপনাদের কোনো যদি ফ্রেন্ড সার্কেল থেকে থাকে, আশা করছি সকলের ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকে তাদেরকে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে মেনশন করতে পারেন। এবং যদি চান আপনি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ওয়ালে শেয়ার করতে পারেন। তো আমরা আর দেরি না করে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ লেকচার, এই লেকচারে ফিরে যাই। আশা করছি প্রত্যেকটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ক্লাসটা এনজয় করবেন। আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা সকলে জানি দৃশ্যমান অদৃশ্যমান, এখান থেকে মোটামুটি গত বেশ কয়েক বছর ধরে 2টা করে সৃজনশীল আসতেছি, প্লাস হচ্ছে এখান থেকে এমসিকিউ হয়। যে এমসিকিউগুলো প্রত্যেকবার প্রত্যেক বছর বোর্ড কোয়েশ্চেনগুলো মোটামুটি আসে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। সো দেরি না করে চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ওকে, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ক্লাসে ভাইয়া ক্লাসে। ওকে, ওকে। সো আসেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে হচ্ছে এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব সংরক্ষণ পদ্ধতি এমসিকিউ লাইভ ক্লাস। ওকে, সো দেখেন এখানে কন্ট্রা সম্পদ কোনটি, আমাকে একটু প্রত্যেকে যখন হচ্ছে যখন আমরা অ্যান্সার দিব কাইন্ডলি প্রত্যেকে হচ্ছে কষ্ট করে প্রত্যেকটা অ্যান্সারটা 1 2 এইভাবে করে দিবেন। সো আমার কাছে বুঝতে মানে না হলে অসুবিধা হবে, আর যদি এভাবে দেন বুঝতে সুবিধা হবে। মনে রাখবেন আমি প্রত্যেক ক্লাসে প্রত্যেক দিন বলে থাকি এমসিকিউ যখন আমি করাই তখন আমি ব্যাখ্যা দেওয়ার সময় এমনভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি আপনাদের ক্লিয়ার হয়ে যায়। মানে একটা টপিক থেকেই যত টাইপের একটা এমসিকিউতে যত টাইপের সম্পূরক প্রশ্ন হতে পারে ওগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করি। সো দেখতে পাচ্ছেন এখানে কি আছে, কন্ট্রা সম্পত্তি কোনটি, আমাদের অপশানে লেখা আছে পুঞ্জীভূত অবচয়, তারপর আছে হচ্ছে দালান, তারপর হচ্ছে প্যাটার্ন, তারপর হচ্ছে সুনাম। একটু কাইন্ডলি জানান আমাদের একের উত্তর কী হইতে পারে। কন্ট্রা সম্পত্তি কোনটি, কন্ট্রা সম্পত্তির যদি আমি বাংলা যদি লিখতে যাই, একটু কাইন্ডলি প্রত্যেকে জানান কন্ট্রা সম্পত্তির বাংলা। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওকে, হ্যাঁ প্রত্যেকে আশা করছি হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করতে হবে, নাইলে তো হবে না। হ্যাঁ প্রত্যেকে যারা যারা আছেন ক্লাসে প্রত্যেকে হচ্ছে আমাদের রেসপন্স করতে হবে, নাহলে তো আমরা বলতে পারবো না এটার উত্তর কোনটার কী হবে। প্রত্যেকে ট্রাই করেন কন্ট্রা সম্পত্তি কোনটি। আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রা সম্পদ, এই কন্ট্রা সম্পদ কোনটি, পুঞ্জীভূত অবচয়, তারপর হচ্ছে দালান, প্যাটার্ন, সুনাম। আমরা কন্ট্রা সম্পদে দেখেন আর একটা জিনিস হচ্ছে নমস্কার স্যার, আচ্ছা জিৎ গুপ্তা, আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ। দেখেন
কোনটা সম্পদের আরেকটা নাম হচ্ছে স্যার দেখেন বিপরীত সম্পদ। কি স্যার বলুন তো? বিপরীত 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 সম্পদ। বিপরীত সম্পদ কেমন? বিপরীত সম্পদ মনে থাকবে? বলুন তো কন্ট্রাস্ট সম্পদের আরেকটা নাম কি? বিপরীত সম্পদ। আচ্ছা এখন কত হচ্ছে বিপরীত সম্পদ মানে কি আমাদের বুঝতে হবে, মনে রাখবেন যে সম্পদটা আমার সম্পদকে হ্রাস করে সেটা হচ্ছে বিপরীত সম্পদ। দেখেন আমরা যখন অবচয় ধার্য করি, আমরা অবচয় আমাদের কি করে? অবচয়টা আমাদের ফিক্সড অ্যাসেটকে হ্রাস করে। সো আমাদের জন্য কি করতে হবে? এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের কি করতে হবে? যে সম্পদগুলো আমাদের হচ্ছে সম্পদকে হ্রাস করে, যেমন দেখেন এই যে সম্পদ, যেমন আমরা যদি ধরি এই যে আসবাবপত্র যখন আমাদের সাপোজ 20,000 টাকা, ওটা এক বছরে অবচয় আসছে হচ্ছে 2,000 টাকা। সো আমাদের কি করতে হবে তাহলে বলুন তো? মাইনাস, আমরা কি করি? পুঞ্জীভূত অবচয় মাইনাস করি, তাই না? তার মানে দেখেন তো এই অবচয়টা ধার্য করার কারণে আমার সম্পত্তি 20,000 টাকা থেকে 2,000 টাকা কমে গিয়েছে। সো দ্যাট ইজ আমাকে কি করতে হবে? এখানে কত টাকা হবে? এখানে 18,000 টাকা হবে। সো আমরা জানি সম্পদ যখন কমে যায়, সম্পদ যখন একটা সম্পদকে মানে অথবা একটা লেনদেনকে যখন আরেকটা লেনদেন কি করে? হচ্ছে কমায় দেয়, এটাকে বলা হয় বিপরীত। ক্লিয়ার স্যার? মনে রাখবেন আমাদের হিসাবের শ্রেণী কয়টা? 5টা। আমি এখান থেকে যত টাইপের প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন এখন ইনশাল্লাহ সলভ করাই দিব। ওকে, তাহলে স্যার খেয়াল করেন আমাদের হিসাবের শ্রেণী কয়টা? 5টা। কি কি খেয়াল করেন? হিসাবের শ্রেণী হচ্ছে, ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে সম্পদ, তাহলে তারপর হচ্ছে আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। সো এই 5টা এই যে 5টা হিসাবের 5টা করে কন্ট্রাক্টই থাকবে। তাহলে দেখেন সম্পদ বিপরীত, দেখেন আমার এইখানে খাতা এদিকে তাকান, দেখেন সম্পদ বিপরীত সম্পদ, একটু দিকে তাকান। তারপর দেখেন আয় বিপরীত আয়, দায় বিপরীত দায়, ব্যয় বিপরীত ব্যয়, মালিকানা সত্ত্ব বিপরীত মালিকানা সত্ত্ব। সবাই বুঝতে পারছেন? তাই আমরা আশা করছি ক্লিয়ার। একটু সবাই ভালো করে খেয়াল করেন। তাইলে স্যার আমরা শুধুমাত্র আমাদের কাছে ছোট থেকে আমাদের কাছে পরিচিত হচ্ছে শুধুমাত্র বিপরীত সম্পদ, কন্ট্রা সম্পদ, বাট এটা মিথ্যা কথা। ইটস রং। মনে রাখবেন প্রত্যেকটা হিসাবের প্রত্যেকটা হিসাবে বিপরীত সম্পদ, তাহলে সম্পদ বিপরীত সম্পদ, তারপর দায় বিপরীত দায়, আয় বিপরীত আয়, তারপর দেখেন ব্যয় বিপরীত ব্যয়, মালিকানা সত্ত্ব বিপরীত মালিকানা সত্ত্ব। এখন আমাকে যদি বলেন স্যার উদাহরণ দেন তো, যেমন আসবাবপত্র এটা হচ্ছে আমার জন্য সম্পদ, আসবাবপত্রকে হ্রাস করে পুঞ্জীভূত অবচয়, তাহলে এটা আমার জন্য কি? বিপরীত সম্পদ। এবার দেখেন যেমন স্যার বিপরীত আয়ের উদাহরণ তো, যেমন দেখেন স্যার বিক্রি করলে স্যার কি হয় বলুন তো? বিক্রি করলে কি হয়? বিক্রি করলে হচ্ছে আমাদের আয় হয়। এখন বিপরীত আয় তাহলে কোনটা? বিক্রয় ফেরত। আমার এই বিক্রিকে কমায়, আমার আয়টাকে কমায়, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে আমার বিপরীত আয়। সবাই কি বুঝতে পারছেন? বিক্রয় হচ্ছে আমার আয় আর বিক্রয় ফেরত হচ্ছে আমার বিপরীত আয়। তারপর ক্রয় আমার জন্য ব্যয়, আবার ক্রয় ফেরত হচ্ছে আমার কি? বিপরীত ব্যয়, কারণ আমার ব্যয়টাকে কমাচ্ছে। সো আশা করতেছি আমাদের সবার কাছে পুরো প্রশ্নটা ক্লিয়ার। আমরা কি ইনশাল্লাহ পারবো? বলেন তো পারবো কিনা? সবাই পারবো কিনা? তাহলে বলুন তো স্যার এটা উত্তর কোনটা হবে বলুন তো? এই যে আমাদের এখানের মধ্যে যে এটার উত্তরটা কোনটা হবে একটু কাইন্ডলি বলুন তো, এটা উত্তর কোনটা হবে? যদি আমরা যদি উত্তরটা একটু দেখি কোনটা হবে বলুন তো একটু কাইন্ডলি, আমাদের উত্তর কোনটা হবে স্যার বলুন তো? তাহলে দেখতে পাচ্ছি, খেয়াল করেন আমাদের কি বলছে? বিপরীত সম্পদ। তাহলে দেখেন দালান কোটা, যেমন দেখেন দালান কোটা, এখানে কি আছে? দালান কোটা, প্যাটেন্ট, সুনাম, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সম্পদ। তাহলে এগুলো সম্পদ উল্টা বাড়ায়, শুধুমাত্র এই যে পুঞ্জীভূত অবচয় আমাদের সম্পদকে কমায়। সো আশা করছি আমাদের সবার কাছে ক্লিয়ার। ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো নাকি? এরপরে দেখেন স্যার কি আছে আমাদের নেক্সট, কি আছে দেখেন নেক্সট আছে কি? এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু সবাই ম্যাথগুলো একটু পড়েন তো, পারেন কিনা দেখেন তো। আমাদের এটার উত্তর কী হবে মনে রাখবেন? দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন? আমাদের সবাইকে এটা পারতে হবে। যারা যারা ক্লাস আছেন একটু কাইন্ডলি প্লিজ মনোযোগ দেন এবং রেসপন্স করেন। আপনারা যদি রেসপন্স না করেন, মনোযোগ না দেন, তাহলে হচ্ছে ক্লাসটা কারো করতে ভালো লাগবে না, হচ্ছে বোরিং মনে হবে। একটু ট্রাই টু এঙ্গেজ উইথ আস প্লিজ স্যার। এবার দেখেন স্যার, দেখেন তো তাহলে এটা বলেন তো 2 নম্বরের উত্তর কী হবে? 2 নম্বরের উত্তর কী হইতে পারে স্যার বলুন তো?
ওকে, আচ্ছা জিৎ গুপ্তা বলছে খ। আচ্ছা আমরা একটা একটু দেখি কেমন উত্তর, প্রশ্নগুলো কীভাবে উত্তর দিতে, খেয়াল করেন স্যার কী বলছে। অ্যাবি ট্রেডার্স 2018 সালে, দেখেন অ্যাবি ট্রেডার্স 2018 সালে 2018 সালে 1 জানুয়ারি তারিখে 1,20,000 টাকার 1,20,000 টাকার একটা মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় কত? 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর হলে সরলরেখী পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত? একটু কাইন্ডলি সবাই জানান দ্রুত, উত্তর কি হতে পারে স্যার বলুন তো। সুলতানা বলছে গ, জিৎ গুপ্তা বলছে হচ্ছে কি 13,000 টাকা খ। তাহলে আমরা একটু দেখি স্যার, খেয়াল করেন সবাই। 2018 সালে 1 জানুয়ারি তারিখে 1,20,000 টাকা কিনছে, মনে রাখবেন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা সবাইকে মাথায় রাখতে হবে একটা মেশিন অর্জন করতে যে পরিমাণ আমাদের ব্যয় সংগঠিত সবগুলো ওই মেশিনের মূল্য মনে থাকবে। একটা মেশিন অর্জন করতে যতগুলো কি লাগে খরচ, সবগুলো ওই মেশিনের হচ্ছে কি বন্ধু কি দেখা যাক না, আমি তো ক্লাসে 10টায়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার খেয়াল করো তো উত্তরটা কত হবে স্যার দেখেন। তাহলে আমরা কি করব, তাহলে এই 1,20,000, এই 1,20,000-এর সঙ্গে আমরা কত অ্যাড করবো বলুন? সংস্থাপন ব্যয় কত হাজার টাকা বলুন তো স্যার? সংস্থাপন ব্যয় হচ্ছে কত আমাদের? 20,000 টাকা। তাহলে স্যার যদি আমরা অ্যাড করি 1,20,000 আর 20,000 টাকা অ্যাড করলে কত? 1,40,000। আমরা তো সবাই জানি তাই না, 1,40,000। সো এখন ভগ্নাবশেষ মূল্য কত টাকা বলুন? 10,000 টাকা। এটার থেকে মাইনাস করবো কত স্যার বলুন তো? 10,000 টাকা কি করবো আমরা? মাইনাস করবো। 10,000 টাকা যদি মাইনাস করি তাহলে স্যার বলুন তো এরপর কত দিয়ে ভাগ করবো? আমাদের আয় 10 বছর, এই 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত বের হয়? 1,40,000 থেকে 10,000 মাইনাস করলে 1,20,000, 1,30,000, 1,30,000 10 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে? শুধুমাত্র 13,000 টাকা। তাহলে আমাদের প্রথমটা উত্তর কত হবে? 13,000 টাকা। ক্লিয়ার স্যার? আমরা সবাই জানি শুধু এটা সূত্র কি বলুন তো? ঠিক আছে, তারপর বলুন স্যার এটা সূত্র কি বলুন তো? আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ। আমরা জানি ক্রয় মূল্যর সঙ্গে ক্রয় মূল্য থেকে সরলরেখী পদ্ধতিতে বার্ষিক উপার্জন বের করার কীভাবে বের করা বলুন তো? এই যে সিম্পল, জাস্ট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য আমরা কি করব? আমরা মাইনাস করব, তারপর আমরা যে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমরা কী পাবো বলুন তো? আমরা সুন্দর করে কী পাবো? আমাদের বার্ষিক অবচয় এটা পাবো ইনশাল্লাহ। এরপরে দেখেন স্যার এরপরে কি আছে, এই যে এবার এখানে খেয়াল করুন এটা উত্তরটা কত হবে বলুন তো? একটু কাইন্ডলি যারা যারা আছেন একটু বলুন তো এর উত্তরটা কত হবে? এটার উত্তরটা কত হবে স্যার বলুন তো একটু দ্রুত? এটার উত্তর কত হইতে পারে? দেখেন কি আছে এখানে, খেয়াল করুন স্যার। অ্যাবি ট্রেডার্সে 2008 সালে 2018 সালে 1 জানুয়ারি তারিখে ওই যে সেম ম্যাটটা এখন কি বলছে স্যার খেয়াল করেন। ক্রমহ্রাসমান জির পদ্ধতিতে অবচয় ধার্য হলে প্রথম বছরে অবচয়ের পার্থক্যের পরিমাণ কত একটু আমাদের বের করতে হবে। ক্রমহ্রাসমান জির পদ্ধতিতে যদি আমরা বের করি তাহলে কত টাকা হবে এটা আমাদের একটু বের করতে হবে। আচ্ছা এটা পূর্ণ উত্তর চলে আসছে না, একটু মাথায় স্যার খেয়াল করতে একটু সবাই দ্রুত। এখন স্যার ক্রমহ্রাসমান জির পদ্ধতিতে যদি করি আমরা জানি সিম্পল, তাহলে এটা আমরা কেমনে করবো বলুন তো? একদম সিম্পল। তাহলে স্যার বলুন তো আমরা জানি দেখেন 10 বছর যেহেতু বলছে আমরা সূত্রটা কীভাবে বের করবো বলুন তো? আমরা সরলরেখীকে 100/n দিয়ে করি তাই না, ইনটু কত? ইনটু যেমন এখানে 100/10 ইনটু 10%, তাই না? এটা হচ্ছে সরলরেখী পদ্ধতিতে। ক্রমহ্রাসমান যে পদ্ধতি আমরা কিভাবে করি একটু বলুন তো কাইন্ডলি? এরপর সে বলুন আমরা কিভাবে করবো? যে ক্রমহ্রাসমান যেটা দেখেন সিম্পল, আমরা কি করব? 200 দিয়ে ভাগ, 200-কে n দিয়ে ভাগ করবো। তাছাড়া বলুন তো 200-কে যদি আমরা 10 বছর যদি ভাগ করি তাহলে কত পার্সেন্ট বলুন তো? 20%। স্যার ক্লিয়ার? আমাকে সবাই পারবো ইনশাল্লাহ। এবার আমরা জানি কোন যদি বলা হয় কোন পদ্ধতিতে, যদি বলা হয়
ও আচ্ছা, সরি সরি সরি, দেখেন যদি আমাদের যদি প্রশ্ন করে এটা আমরা দেখব কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, সেটা হচ্ছে ক্রমহ্রাস সমান জেড পদ্ধতিতে, আর হচ্ছে সরলরেখী পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা, অর্থাৎ এখানে এটাকে মাইনাস করা হয়। সো দেখেন এখানের মধ্যে আমরা তাহলে কি করবো, দেখ 1,20,000 সঙ্গে ধরো, দেখেন তাহলে আমরা কি বলছে বলুন তো, একটা সিম্পল দেখেন 1,20,000 সঙ্গে আমরা কি করবো বলুন তো, 1,20,000 সঙ্গে এই যে আমরা 10,000 এই যেটা অ্যাড করবো, অ্যাড করলে কত হয় বলুন তো, 1,20,000 যোগ 10,000 কত 20, তাহলে 1,40,000। ক্লিয়ার স্যার? কত টাকা? 1,40,000 টাকা। এখন 1,40,000 কত পার্সেন্ট করবো? 20% করবো। তাহলে স্যার বলুন তো 1,40,000 20% কত হবে? 1,40,000 কত হবে? 1,40,000 20%। দেখেন 1,40,000 কত পার্সেন্ট? 1,40,000 যদি 20% আমরা বললে 20% করলে কত হবে স্যার বলুন তো? 28,000 টাকা। ক্লিয়ার স্যার? কত হয়? তো ওটা 28,000 টাকা না স্যার? আমরা ওই ম্যাথে করেছিলাম যে আমাদের ওখানে কত টাকা বেরিয়েছিল বলুন তো? আমাদের বলছে কি সরলরেখী পদ্ধতিতে যদি করি, সরলরেখী করলে কত বের হয় বলুন তো? একটু আগে করছিলাম, সেটা হচ্ছে কত বের হয়, সেখানে 13,000 টাকা বের হয়, মানে 1 বছরের অবচয়। আর এখানে বেরো কত? 28,000 টাকা। তাহলে দেখেন 28,000 টাকা থেকে 13,000 টাকা যদি মাইনাস করি তাহলে পার্থক্য কত হয় বলুন তো কাইন্ডলি? স্যার আবার একটু বলবেন অ্যান্সারগুলো? আচ্ছা সরি, আবার একটু বলি স্যার, ভালো করে একটু খেয়াল করেন, একদম ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় খেয়াল করুন। স্যার দেখেন বলছে আমাদের প্রশ্ন কি, ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য হলে প্রথম বছরের পার্থক্যের পরিমাণ কত হবে? দেখেন আমরা আগের ম্যাথে আমরা হচ্ছে এটা বের করেছিলাম, কত টাকা দেখেন কত টাকা বেরিয়েছিল আমাদের? 13,000 টাকা উত্তর বেরিয়েছিল, মনে আছে? 13,000 টাকা উত্তর বের হয়েছিল। কেমনে করছি? এই যে 1,20,000 আর এই 20 যোগ করছি করে 1,40,000, তার থেকে আমরা জানি এখানে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে ভগ্নাবশেষ মূল্য আমরা মাইনাস করছি, 1 লক্ষ কত হয়েছে? 1,30,000 টাকা হয়েছে। ক্লিয়ার স্যার? 1,30,000 টাকা হয়েছে। সো এটাকে আমরা কি করছি, এটাকে আমরা হচ্ছে 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে 13,000 টাকা। তাহলে আমরা হচ্ছে আমরা এই সেম ম্যাথটা যদি আমরা সরলরেখী পদ্ধতিতে করি তাহলে আমাদের কত টাকা অবচয় হয়? 13,000 টাকা হয়। কিন্তু ক্রমহ্রাস সমান জেরে যদি করি তখন আমাদের অবচয় হয় কত? 28,000 টাকা। কথা ক্লিয়ার স্যার? 28,000 টাকা। তাহলে বলুন তো সরলরেখীকে বের হয় কত হাজার টাকা? 28,000 টাকা, এই যে 13,000 টাকা, আর ক্রমহ্রাস সমান জেরে বের হয় কত? 28,000 টাকা। তাহলে স্যার বলুন তো আমাদের পার্থক্য কত? তাহলে প্রথম বছর দেখেন এই যে ক্রমহ্রাস জের পদ্ধতিতে অবচয় ধার্য হলে প্রথম বছর অবচয় পার্থক্যের পরিমাণ কত? তাহলে দেখেন সরলরেখীকে বের হয় 13,000 আর ক্রমহ্রাস সমান জেরে হয় কত? 28,000। তাহলে স্যার পার্থক্য কত বলুন তো? পার্থক্য হচ্ছে 15,000 টাকা। সবাই কি এখন বুঝতে পারছেন স্যার? বলুন তো পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? বলুন তো পারা যাবে কিনা? পারবো আমরা ইনশাল্লাহ? বলুন তো পারবো কিনা? এরপরে দেখেন, এরপরে স্যার খেয়াল করুন, এরপরে কি আসছে দেখেন, এই যে সিম্পল স্যার খেয়াল করেন, একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000 টাকা ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে দেখেন 25% হারে অবচয় ধার্য করা হলো 2 বছর শেষে সম্পত্তির বহিমূল্য কত? একটু কাইন্ডলি বলুন তো স্যার। আমরা সবাই বহিমূল্য মানে কি বলুন তো পারবো? বহিমূল্য কি মানে কি আমরা সবাই পারি তো, তাই না? বহিমূল্য মানে কি একটু কাইন্ডলি বলুন তো? বহিমূল্য সূত্র কি? আমরা সবাই বহিমূল্য সূত্র জানি তো, তাই না? বহিমূল্য সূত্র কি বলুন তো? ক্রয় মূল্য থেকে, সিম্পল একটু সবাই দেখে নেন, ক্রয় মূল্য থেকে দেখেন, আমি যদি সবাইকে একটু দেখাই, সাপোজ মনে করেন যে একটা মেশিন, খুবই ইম্পর্টেন্ট স্যার খেয়াল করেন, এই যে মনে করেন যে একটা মেশিন আমরা 1 লক্ষ টাকা দিয়ে কি করছি? ক্রয় করছি। ওটার মেয়াদকাল হচ্ছে কয় বছর? ওটার মেয়াদকাল হচ্ছে সাপোজ হচ্ছে 5 বছর। কয় বছর? 5 বছর। তাইলে বলুন তো প্রত্যেক বছরে কত করে যায় স্যার বলুন তো? 20 20 20 20 20 20 করে না? একটা 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনছি, সেটা প্রত্যেক বছর কত করে যায়? 20 20 করে যাচ্ছে, মানে খরচ অবচয় হচ্ছে। স্যার দেখেন যদি বলা হয় মেশিনটা 2 বছর ইউজ করছে, কয় বছর? 2 বছর। এই যে 2 বছর, এটা হচ্ছে কি? ইউজ।
স্যার এই যে পোর্শনটা এটা হচ্ছে এটা আনইউজড না, এটা হচ্ছে কি আনইউজড মনে রাখবেন স্যার। এই যে ইউজড, এই যে প্রত্যেক বছরের 20,000 টাকা, এটা হচ্ছে অবচয়, এটা হচ্ছে কি এক বছরের যেটা সেটা হচ্ছে কি স্যার অবচয়, এক বছরেরটা হচ্ছে কি স্যার অবচয়। আর এই যে 2 বছর ইউজ করছি এটা হচ্ছে ইউজড, আর এটাকে বলা হয় কি পুঞ্জীভূত অবচয়। স্যার দেখেন, এক বছরের হলে তাকে বলে অবচয়, আর একাধিক বছরের যদি হয় সেটাকে বলে পুঞ্জীভূত অবচয়। এক বছরের যদি হয়, এই যে 1 লক্ষ টাকার মেশিনটাকে যদি আমি 5 বছর যদি 22 কাল হয়, তাহলে বলুন তো স্যার এক বছরে কত করে? এক বছরে 20,000 করে। কথা কি ভাই বুঝতে পারছেন সবাই? তাহলে এক বছরে যেটা হয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিৎ গুপ্তা, টাকা বের হবে, আচ্ছা ওকে। তো স্যার বলুন তো এক বছরে আমার যেটা হয় সেটা হচ্ছে অবচয়, আর আমি যত বছর ইউজ করছি তত বছর সবগুলোকে অ্যাড করলে বের হয় কি পুঞ্জীভূত অবচয়। যেমন এই যে 1 লক্ষ টাকায় এটাকে যদি আমরা যদি ভাঙি এই যে 20 করে, তাই বলুন তো 2 বছরে কত আসে? 2 বছরে আমাদের 20 করে 40 আসে। এটাকে বলা পুঞ্জীভূত অবচয়। এবার স্যার দেখেন, আমার এই 1 লক্ষ টাকার যেটা ইউজ করা হয়নি, আনইউজড, এই যে 20 করে 3 বছর, এই আনইউজড এটাকে বলা হয় বহিমূল্য। দেখে একটু সবাই লিখে রাখেন, বই মূল্য বা কি পুস্তক মূল্য। সবাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? পুস্তক মূল্য, কথা বুঝছেন স্যার? এবার আজকের ম্যাথে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল কি দেখেন, প্রশ্ন এই যে সম্পত্তির বহিমূল্য কি, বহিমূল্য বা বইমূল্য কি পারবো স্যার আমরা? বলুন তো তাহলে কি করতে হবে আমাকে বলুন তো। আমাদের যে ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্য থেকে আমরা হচ্ছে সিম্পল পুঞ্জীভূত অবচয় বাদ দিব, মানে যেগুলো আমি ইউজ করে ফেলছি সেগুলো আমি কি দিব? বাদ দিয়ে দিব। সেগুলো আমি বাদ দিলে কি পাবো বলুন তো? পুঞ্জীভূত পুস্তক মূল্য বা বই মূল্য। আমরা কি সবাই বুঝতে পারছি স্যার? বলুন তো তাহলে একটু সারা যদি আমরা শুধু একটু লিখি স্যার, দেখেন তো তাহলে পুস্তক মূল্য সূত্র কি বলুন তো? পুস্তক মূল্য সূত্র হচ্ছে কি দেখেন, পুস্তক মূল্য সমান স্যার কত টাকা বলুন? পুস্তক মূল্য সমান কত হবে? সিম্পল ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। স্যার পারবো স্যার? বলুন তো পারবো কিনা? তাহলে আমরা এখন কি করতে হবে? এই ম্যাথের ক্রয় মূল্য থেকে আমরা কি করব? এই ম্যাথের ক্রয় মূল্য থেকে আমরা কি করব স্যার? দেখেন স্যার, খেয়াল করুন স্যার, দেখেন তো এই যে ক্রয় মূল্যতে বলুন তো স্যার, দেখেন পুস্তক মূল্য কেমনে বের করব বলুন তো স্যার? বলুন তো ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয় আমরা মাইনাস করব। কি করব? মাইনাস করে আমরা কি পাবো বলুন তো? আমরা পুস্তক মূল্য পাবো। আশা করতেছি আমাদের সবার কাছে বিষয়টা ক্লিয়ার। এখন আমাকে কি করতে হবে? পুঞ্জীভূত অবচয় বের করতে হবে, কারণ ক্রয় মূল্য হলে দেওয়া আছে ক্রয় মূল্য 3,20,000 টাকা। ক্রয় সমান যে পদ্ধতিতে 25% হারে অবচয় ধার্য করলে 2 বছর শেষে বই মূল্য কত আমরা পারবো না স্যার? বলুন তো তাই 2 বছর। তাহলে আমাকে এখন কি করতে হবে স্যার? বলুন তো ফার্স্টে স্যার আমাদেরকে 2 বছরের অবচয় বের করতে হবে, তাহলে পুঞ্জীভূত অবচয় বের হবে। তাহলে আমরা একটু মুছে ফেলি এটা, দেখেন দেখেন তো 3,20,000, তাহলে খেয়াল করেন স্যার প্রথম বছর অবচয়, খেয়াল করেন প্রথম এবং দ্বিতীয় 3,20,000 ইন্টু কত স্যার বলুন তো? 25%। স্যার তাহলে কত হবে বলুন স্যার? 3,20,000 25% করলে কত হয়? 3,20,000 32,000 টাকা, 64,000 টাকা, তারপর হচ্ছে কত 78,000 টাকা। আচ্ছা একটু করে ফেলি এখানে, 3,20,000 ইন্টু 25% 80,000 টাকা। তাহলে এই প্রথম বছর আসে কত? প্রথম বছর আসে 80,000 টাকা। এরপরের বছর স্যার খেয়াল করেন আমার এখানে কত বাদ দিতে হবে? 3,20,000 থেকে আমি 80 মাইনাস করব। 3,20,000 মাইনাস 80 কত বের হয়? 2,40,000 ইন্টু কত হবে স্যার? আবার 25% হবে। কত হবে স্যার বলুন তো স্যার? এটা করলে কত হবে? 25% করলে 60,000 টাকা। কত হয়? 60,000 টাকা। স্যার তাহলে আমরা সবাই পারবো না? দেখেন তাহলে দেখেন তো স্যার, প্রথম আমরা জানি ক্রয় সমান যে পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয় একই হয় না। প্রত্যেক বছর অবচয় বের করে দ্বিতীয় বছর বের করার সময় প্রথম বছরের ক্রয় মূল্য থেকে প্রথম বছর অবচয় বাদ দিয়ে পুস্তক মূল্য বের করে নিতে হয়। তো ক্রয় সমান যে পদ্ধতিতে অলওয়েজ
কি অবচয় ক্রয় মূল্যের উপর হয় না, প্রত্যেক বছর অবচয় ধীরে ধীরে কমতে থাকে, কারণ এখানে পুস্তক মূল্যের উপর ধরা হয়। সো এখানে কিভাবে করবো দেখান তো, এই যে 3 লাখ, এখানে কত বছর 60,000 টাকা। তাছাড়া বলুন তো প্রথম বছর অবচয় ছিল কত 80,000, দ্বিতীয় বছর 60,000 কত হবে 1,40,000। আচ্ছা বলুন তো আবার পুঞ্জীভূত বছর কত 1,40,000। পুস্তক মূল্যের সূত্র কি ছিল মনে আছে? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পুস্তক মূল্য বেরোবে, তাহলে 2 বছর অবচয় কত হয় 1,40,000। তাহলে আমার আগের এটার ক্রয় মূল্য কত 3,20,000 থেকে 3,20,000 থেকে আমি 3,20,000 থেকে আমি কি মাইনাস করব, আমার 1,40,000 আমরা মাইনাস করবো, তাহলে কত বছর বলুন তো 0,8,1 1,80,000। তাহলে আমাদের পুস্তক মূল্য কত বলুন তো স্যার? পুস্তক মূল্য হবে 1,80,000 টাকা। সবাই কি বুঝছেন নাকি বলুন তো? 1,80,000 হবে আমাদের কি কে রে ভুল হচ্ছে কেন? এটা তো 1,80,000 টাকা হবে, এটা 1,80,000 টাকা উত্তর হবে। 1,60,000 1,60,000 হ্যাঁ 1,60,000 ঠিক আছে। 12 থেকে 4 গেলে 20 1,40,000 যদি মাইনাস করি 0 গেলে 0, 12 থেকে 4 গেলে 8, কিরে ভাই 3,20,000 ঠিকই তো 3,20,000 থেকে হ্যাঁ এটা 1,80,000 টাকা উত্তর হবে স্যার, 1,80,000 টাকা। সবাইকে 1,80,000 টাকা দিছে নাকি আমার হিসাব বলেছে? হ্যাঁ ওকে স্যার, এরপরে স্যার বলুন তো এটা উত্তর এটা হবে, এটা ভুল হয়েছে এটা 1,80,000 টাকা উত্তর হবে স্যার। এরপরে কি হবে স্যার খেয়াল করুন তো, এরপরে অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয় খুবই ইম্পর্টেন্ট স্যার। বলুন তো এই যে কোনটা আমাদের অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়, কোনটা আমাদের বিবেচ্য করতে হয় একটু বলুন তো কাইন্ডলি দ্রুত। অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের গুরুত্ব দিবে, খুবই ইম্পর্টেন্ট। ক্রয় মূল্য, বাজার মূল্য, ভগ্নাবশেষ মূল্য, নিচের কোনটি সঠিক স্যার বলুন তো? অবচয় নির্ধারণ কালে আমরা সবাই জানি এটা পারার কথা, কোনটা হবে 1, 2, 3 এই তিনটের মধ্যে এটা বহুপদী প্রশ্ন, কোনটা হবে বলুন তো একটু দ্রুত? কোনটা হবে বলুন তো একটু দ্রুত? জিৎ গুপ্ত বলছে 1 ও 2 ক্রয় মূল্য এবং বাজার মূল্য। তারপর 5 সুলতানা আক্তার বলছে কি আচ্ছা খতে কি আছে 1 ও 3 গুড। আর বাকিরা কোথায়? জিৎ গুপ্তা আর সুলতানা আক্তার ছাড়া আর কেউ নাই, বাকিরা এমনি ক্লাস দেখতেছে হুদাই। স্যার আমি 3-এর জায়গায় 2 লিখে ফেলছিলাম, আচ্ছা সমস্যা নেই। বাকিরা কি আমরা ক্লাসে না এমনি জাস্ট ক্লাসটা দেখতেছি নাকি, উত্তর দিব না? এরকম হলে তো স্যার হবে না। আমাদের হচ্ছে ক্লাস নিতে গেলে তো আমাদের মনে করেন যে হচ্ছে একটু উত্তরটা দিতে হয়, তাই না? স্যারে কিছু জিজ্ঞেস করলে আমরা যারা ক্লাসটা করতেছি আমরা এভাবে ক্লাসে চুপ করে থাকবো, মানে স্যারে পড়াচ্ছে বুঝতেছি, এটা তো একটু কথা তো বলতে হবে না, উত্তর কোনটা সেটা তো বলা যায়। আমি তো কেমনে বুঝবো যে আমার স্টুডেন্টরা বুঝতেছে কি বুঝতেছে না? আরিফুল ইসলাম হচ্ছে বলেছে 1 ও 2 আচ্ছা বাকি যারা আছেন আপনারা সবাই স্টুডেন্টদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যখন ক্লাসে স্যার জিজ্ঞেস করবে কিছু তখন তাদের হচ্ছে রেসপন্স করা। সো আই থিঙ্ক আপনারা সবাই রেসপন্স করবেন। হ্যাঁ সবাইকে একটু কাইন্ডলি হচ্ছে দ্রুত হচ্ছে আমাদের রেসপন্স করেন, কারণ আমরা ক্লাস যেহেতু নিচ্ছি একটু রেসপন্স করা আমাদের প্রয়োজন। রাব্বি বলছে তারেক বলছে তার আচ্ছা ভেরি গুড। 223 জন ক্লাসে আছে তারপরেও কথা বলতেছে না, দেখছেন মাশাআল্লাহ। তারপর বাকিরা কি দর্শকের ভূমিকা পালন করছে, আচ্ছা দর্শকের আমি বুঝতেছিও না কি লিখছে, দর্শকের লিখছে। আচ্ছা গাইস স্যার কষ্ট করে আমাদের পড়াচ্ছেন, প্লিজ একটু ফোকাস করো ক্লাসে। এইটাই তো মানে আসলে কি বলবো, এতজন ক্লাসে আছে বাট হচ্ছে কেউ রেসপন্স করতেছে না, খুবই দুঃখজনক ব্যাপারটা। যাই হোক দেখেন আমি প্রত্যেকটা জিনিসকে ভাঙার ট্রাই করতে চাই। দেখেন স্যার অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে এই অধ্যায় মনে রাখবেন বাজার, দেখেন আমরা কোনো ম্যাথ করার সময় বাজার মূল্যটাকে আমরা কি করি না, গুরুত্ব দিই না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি ক্রয় মূল্য এবং ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার স্যার? যেন মাথায় থাকে তো খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেন সরলরেখী পদ্ধতিতে আমরা ক্রয় মূল্য থেকে
ভগ্নাংশ মূল্য মাইনাস করে অবচয়যোগ্য মূল্য বের করি। ক্লিয়ার স্যার? বাজার মূল্য কোনো ম্যাথে কি আমরা দেখছিলাম? কোথাও আমরা কোনো ম্যাথে বাজার মূল্য দেখি নাই। সো হচ্ছে এই জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যে কি একদম খুব দ্রুত। ইয়েস ক্লিয়ার, ওকে। সো হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে আমাদের এখানের মধ্যে উত্তর হবে কোনটা? উত্তর হবে খ, 1 এবং 3। কেমন? ওকে। এরপরে দেখেন স্যার, এরপরে কি আসবে স্যার? দেখেন তো এরপরে আসতেছে স্যার, খেয়াল করেন এই চ্যাপ্টারগুলো যে খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন স্যার। এরপরে কি আসছে স্যার? দেখেন অতিরিক্ত অবচয় ধার্য করা হলে, এগুলো সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, একদম প্রত্যেকটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন স্যার। ওকে স্যার। এরপরে স্যার কী হবে দেখেন তো, আচ্ছা একটু স্যার দেখেন তো, এখন একটু দেখেন তো, এই যে অতিরিক্ত অবচয় ধার্য করা হলে আমাদের কি কি হইতে পারে? সম্পত্তি কম দেখানো হয়, তারপর দেখেন মালিকানা সত্ত্ব কম দেখানো হয়, আয় বেশি দেখানো হয়। একটু কাইন্ডলি বলেন তো, ভালো করে একটু বলেন তো স্যার, এটা উত্তর কি হইতে পারে? এটা উত্তর কি হইতে পারে? প্রত্যেকে একটু উত্তর দেন স্যার দ্রুত। আমাদের যদি হচ্ছে সম্পত্তি যে অতিরিক্ত অবচয় ধার্য করা, দেখেন এখন স্যার মনে রাখবেন অবচয় কোন শ্রেণীর হিসাব, একটু ভালো করে খেয়াল করেন। অবচয় কোন শ্রেণী, একটু ভালো করে খেয়াল করেন। অবচয় কোন শ্রেণীর হিসাব? অবচয় হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব। ব্যয় যদি বাড়ে, আমি কত ক্লাসে বলেছিলাম, ব্যয় যদি বাড়ে আমাদের হচ্ছে আয় কমে যায়। কথা বুঝতে পারছেন? ব্যয় বাড়লে আয় কমে যায়, মানে মুনাফা কমে যায়। কথা ক্লিয়ার স্যার? ব্যয় বাড়লে হচ্ছে আমার আয় কমে যায়, ব্যয় বাড়লে আমার কি আয় কমে যায়, অথবা মুনাফা কমে যায়। আর মুনাফা কমলে মানে এখানে সত্য কমে যায়। কথা বুঝতে পারছেন? সিম্পল হিসাব। এবার দেখেন আমি যখন অবচয় বেশি ধার্য করব তখন সেটা আমরা জানি অবচয় থেকে সেটা পুঞ্জীভূত অবচয় নেয়। আমরা আয় বিবরণীতে যদিও বা অবচয় নামে লিখি, কিন্তু আর্থিক অবস্থা বিবরণী করার সময় ওই অবচয়টা পুঞ্জীভূত অবচয় নামে সম্পদ থেকে মাইনাস করি। সবাই একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন। এখন স্যার দেখেন তো কি হবে, তাইলে এখানে কি হবে? কিন্তু উত্তর কোনটা হবে? আয় বেশি দেখানো। অবচয় যখন অতিরিক্ত ধার্য করা তখন আমার আয় বেশি দেখানো হয় না, আয়ও কম দেখানো হয়। আমাদের হচ্ছে কি সম্পত্তি কম দেখানো হয়, ঠিক আছে, কারণ আমার অতিরিক্ত অবচয় ধার্য করার কারণে অতিরিক্ত পুঞ্জীভূত অবচয় ধার্য করা হবে, ফলে আমার সম্পদ কি হচ্ছে কমে যাবে। এবার খেয়াল করেন স্যার, মালিকানা সত্ত্ব কম দেখানো হবে। আমরা জানি অবচয় হচ্ছে ব্যয়, ব্যয় যদি বেশি দেখায় তাহলে আমার হচ্ছে কি আমার প্রফিটও মানে মুনাফা হচ্ছে কি দেখাবে কম দেখাবে, আর মুনাফা কম দেখালে মালিকানা সত্ত্ব কম দেখাবে। উত্তর হবে কত? 1 এবং 2। আশা করছি সকলের কাছে আমাদের কাছে ক্লিয়ার। কেমন? উত্তর হবে কত? 1 ও 2। কেমন? তাহলে উত্তর হবে কি ক, পারা যাবে। সো সরি কো হবে। আচ্ছা সরি ক, এটা উত্তর হবে ক স্যার, ভালো করে খেয়াল করে, এটা উত্তর হবে ক। তারেক বলছে ক, জিৎ গুপ্তা বলছে ক, তারপর ফাহমিদা বলছে খ, তারপর দেখেন আয় কমবে। গুড জিৎ গুপ্তা, সরি ক, গুড, ভেরি গুড। যারা যারা ক দিয়েছেন তাদের উত্তরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এরপরে স্যার দেখেন এরপরে কি আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের কাছে কি আছে, এই যে খুবই ইম্পর্টেন্ট, এটা মাত্র আমি দেখাইছি, এই যে মাত্র দেখাইলাম, এটা বলুন তো এটা উত্তর কি হবে? দেখেন একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য এবং পুঞ্জীভূত অবচয় পার্থক্য কি বলা হয়? এটা আমি একটু আগে দেখাইছি, বলুন তো এটার উত্তর কি হবে? একটু আগে দেখাইছি, এটা উত্তর কি হবে? একটু কাইন্ডলি সবাই বলুন, সবাই বলুন তো এখানে উত্তর কি হবে? একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলা হয়? একটু আগে দেখিয়েছিলাম আমি, মনে আছে সবার? এটা কয় নাম্বার? এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার উত্তর কি হবে একটু বলুন তো সবাই। 7-এর উত্তর কি হইতে পারে? 7-এর উত্তর কি হইতে পারে? একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলা হয়? বাজার মূল্য, প্রকৃত মূল্য, ভগ্নাবশেষ মূল্য, বই মূল্য। উত্তর কি হইতে হবে? 7-এর খ বলছে প্রকৃত মূল্য। আচ্ছা একটু পড়ি কে কি বলে একটু দেখি। দেখেন সুলতানা বলছে গ, তারেক বলছে গ, জিৎ বলছে ঘ, রবিউল বলছে খ, আরিফ বলছে ক, ফাহমিদা বলছে গ। আচ্ছা যাই হোক, সবার কিন্তু এটা পারার কথা। আচ্ছা আর কি বলছে? মহিউদ্দিন বলছে ডি। আচ্ছা ইজি, ওকে, একটু আগে পড়িয়েছিলাম তাই না? ওকে
পারার কথা। তাহলে স্যার বলুন তো, আমরা জানি স্যার, দেখেন তো একটুকে দেখেছিলাম যে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় মাইনাস করলে কি হয়, পার্থক্য মানে কি মাইনাস করা, মাইনাস করলে সিম্পল কি হয়, বই মূল্য। বই মূল্য আরো কয়েকটা নাম আছে, লিখে রাখেন সবাই, দেখেন এটা আরো কয়েকটা নাম একটু লিখে রাখেন, সেটা হচ্ছে কি পুস্তক মূল্য, পুস্তক মূল্য, কথা ঠিক আছে। আরো একটা নাম হচ্ছে কি লিখিত মূল্য, লিখিত লিখিত মূল্য, একটু লিখে রাখেন স্যার, এগুলো সবগুলো একই নাম, বই মূল্য, পুস্তক মূল্য, তার হচ্ছে কি লিখিত মূল্য। পারা যাবে ইনশাল্লাহ, বলুন তো পারা যাবে কিনা, আমরা কি পারবো ইনশাল্লাহ, দেখেন পারা যাবে স্যার এটা, তাহলে এটা মাথায় রাখবেন। এখন স্যার এখান থেকে আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাদেরকে দেখাই, কোনো ম্যাথে আপনাকে যদি অথবা কোনো এমসিকিউতে যদি বললে হচ্ছে আপনাকে বই মূল্য দেওয়া আছে, পুঞ্জীভূত অপচয় দেওয়া আছে, বলছে ক্রয় মূল্য বের করতে পারবেন না, কারণ আমরা জানি পুঞ্জীভূত অপচয় এবং হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য, এই দুইটাকে একসঙ্গে করলে আমার বের হয় ক্রয় মূল্য, কথা ক্লিয়ার স্যার। সিমিলারলি ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলে বই মূল্য বের হয়। আবার আরো একটা সূত্র খেয়াল করেন, তার মানে কি ক্রয় মূল্যের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে পুঞ্জীভূত অপচয়, একটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি যদি এই যে আবার আমাকে যদি এবার পুঞ্জীভূত অপচয় বের করতে পারি, তাহলে উল্টা সূত্রটা উল্টা হবে, কিরকম ভাবে, ক্রয় মূল্য থেকে কি বাদ দিব, বই মূল্য বাদ দিলে পুঞ্জীভূত অপচয় বাদ দিব। তা আশা করি স্যার সবকিছু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। কি হ্যাঁ অবশ্যই জানাবো। দেখেন সম্পদের সাথে বহিমূল্যের সম্পর্ক কি, কাইন্ডলি জানাবেন। দেখেন সম্পদের সাথে বহিমূল্যের সম্পর্ক কি জানেন স্যার, দেখেন বইমূল্য মানে হচ্ছে আপনার সম্পদ থেকে পুঞ্জীভূত অপচয় যদি মাইনাস করা হয় তাহলে আমার বইমূল্য বের হয়। বইমূল্য মানে হচ্ছে এটার বর্তমান মূল্যটা কত, মানে আমি যে এতদিন ইউজ করছি, মানে আমার সম্পত্তি যে ইউজ করছি, সম্পত্তি থেকে যে আমি আমার ব্যবহার, মানে ব্যবহারের কারণে আমার সম্পত্তির যে মূল্যটা হ্রাস করছে, ওটাকে বাদ দেওয়ার পরে যে মূল্য থাকে এটাই হচ্ছে বইমূল্য। সো সম্পত্তির সাথে এটা একটা কানেকশন আছে। সম্পদ থেকে মানে আমার যে সম্পদের যে ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিয়ে, অর্থাৎ যা আমি এতদিন ব্যবহার করছি, ব্যবহারের কারণে যতগুলো ব্যয় হয়েছে সবগুলো ব্যয় বাদ দিলে বা অবচয় বাদ দিলে আমার পুঞ্জি যে কি বলে বইমূল্য বেরোবে। এই জন্য এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন সবাই? রবিউল হাসান ক্লিয়ার ভাইয়া? এবার খেয়াল করেন এরপরে কি বলছে, এরপরে স্যার খেয়াল করুন, ভগ্নাবশেষকে কি মূল্যে অভিহিত করা যায়, একটু বলেন তো সবাই দ্রুত। ভগ্নাবশেষ মূল্যকে কি মূল্যে অভিহিত মূল্য করা যায়? প্রাক্কলিত অবসরণ মূল্য, সম্পত্তির নির্দিষ্ট বিক্রয় মূল্য, সম্পত্তি অবসরণকালে প্রদত্ত নগদ অর্থ, আয়ুষ্কাল শেষে সম্পদ থেকে নগদ প্রাপ্তি। ভালো করে একটু দেখেন তো স্যার, খুবই কনফিউজিং একটা, এটা অনেকবার আসছে স্যার, অনেকবার আসছে জিনিসটা। এই সবাই দ্রুত বলেন তো স্যার এখান থেকে কি আসতে পারে? এই যে এটা একটু দ্রুত বলেন, এই যে এটা সবাই যারা যারা আছেন সবাই প্রত্যেকেই ক্লাসে হচ্ছে অ্যাটেন্ড করেন, তাইলে অনেক কিছু শিখতে পারেন। প্রশ্ন করেন, যে রবিউল একটু আগে প্রশ্ন করেছিল, সো হচ্ছে সে তার বিষয়টা ক্লিয়ার, প্রত্যেকে হচ্ছে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সবাই দ্রুত বলেন তো স্যার এখানে, আমরা এখানে অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছি, মানে দেখেন প্রত্যেক দিন যারা ক্লাসগুলো করতেছেন দেখেন এখানে এগুলোর বাইরে এমসিকিউ, বাইরের টপিক থেকে এমসিকিউ আসার কোনো সুযোগ নেই, এগুলো সবগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্নগুলো বারবার প্রত্যেক বছর ঘুরে ফিরে এগুলো আসতেছে। আপনি যদি বোর্ড কোশ্চেন খুলে দেখেন, যারা যারা বোর্ড কোশ্চেন পড়তেছেন একটু কাইন্ডলি বলেন তো এই প্রশ্ন এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসছে কিনা, একটু এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসছে বলুন তো স্যার, এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসছে? সবসময় এই ধরনের এই প্যাটার্নের প্রশ্নগুলো হবে, বুঝছেন? ফাহমিদা বলছে হচ্ছে ঘ, তারপর হচ্ছে কি সুলতান আক্তার বলছে ঘ, রবিউল হাসান বলছে গ, জিৎ বলছে গ। আচ্ছা আমার মনে হয় আপনারা মনে এটা মনে মুখস্থ করে ফেলছেন না, বইয়ের মধ্যে কি বলছে মুখস্থ করে ফেলছেন না, ওই যে যখন পড়ছেন তখন মুখস্থ করে ফেলছেন, মাশাআল্লাহ গুড। মনে রাখবেন ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে একটা সম্পত্তির মেয়াদকাল শেষে আমি ওটা বিক্রি করে আমি যে টাকাটা পাবো ওটাই হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য। এই যে আয়ুষ্কাল শেষে সম্পত্তি থেকে নগদ প্রাপ্তি, আয়ুষ্কাল শেষে সম্পত্তি থেকে নগদ প্রাপ্তি, এটাই হচ্ছে আমার কি বলুন তো, এটাই হচ্ছে আমার সিম্পল হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। মনে রাখবেন ভগ্নাবশেষ মূল্যের ইংরেজি হচ্ছে স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু। পারা যাবে? ওকে না স্যার আমি এখনো অ্যাকাউন্টিং বই দেখিনি নাই, কি বলে ভাই? আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন এরপরে কি আছে, একটি এই যে খুবই ইম্পর্টেন্ট স্যার দেখেন, একটি সম্পদের আয়ুষ্কাল 10 বছর হলে উক্ত সম্পদের
সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা যদি করে তবে অবচয়ের হার কত হবে? এটা তো একদম সহজ ম্যাথ, সবাই পারবে, এটা খুবই সিম্পল ম্যাথ, আশা করছি সবাই পারবে, সবাই পারবে। নয় উত্তর দেন সবাই, প্রত্যেকে উত্তর দিতে হবে, প্রত্যেকে উত্তর দিতে হবে, কেমন? হ্যাঁ, প্রত্যেকে উত্তর দেন তো ভাই। এটা উত্তর কিভাবে বলেন তো? এটা তো সবাই পারবো, একটু আগে করাইছি। একটি সম্পদের আয়ুষ্কাল 10 বছর হলে উক্ত সম্পদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য যদি করে তবে অবচয়ের হার কত হবে? সবাই দ্রুত বলেন, দ্রুত। আচ্ছা, এটা আয়ুষ্কাল কয় বছর? 10 বছর হয়, তাহলে হামিদা বলছে 10%। আচ্ছা, তারপর হচ্ছে কি নেট প্রবলেম, সুলতান আক্তার আছে, এটাও প্রবলেম। আমি তো মনে করছি এটা উত্তর বলছে, হাই রে আমি এটা ফরি ফেলতেছি। আচ্ছা, আপনার নেট অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে গা। জিৎ গুপ্তা, এটা 10, আমরা এখন 9 নম্বরে আছি। জিৎ গুপ্তা বলছে ক, ভেরি গুড, মাশাল্লাহ, ওকে। হাই বুঝতাম বলছে ক, সুলতান ক। আচ্ছা, সবাই বলছে ক, তাহলে সময় এবার কই হবে, তাই না? কেন ক হবে একটু দেখেন তো, আমরা সবাই জানি, দেখেন তো। এই যে সূত্র কি, সরলরৈখিক পদ্ধতির সূত্র কি? 100/n। হ্যাঁ, আর এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর হচ্ছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। ক্রমহ্রাস সমান জের পদ্ধতি হচ্ছে কি? 200/n। তাহলে দেখেন 100 কত, 100কে যদি কত পার্সেন্ট, n মানে হচ্ছে বছর, কত বছর? 10 বছর। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পার্সেন্ট বের হয়? 10। তাহলে আমাদের উত্তর হবে কত? 10%। সো 10 উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার, আমি আসলে বুঝতে পারছি। আরিফুল ইসলাম ভাই, আমি তো জানি আপনাদের হচ্ছে ক্লাসটা ঠিকঠাক করে পড়া হয়নি, তাই না? ক্লাসটা যদি ঠিকঠাক করে পড়া হয়নি, এই জন্যই তো আমি জানি যে আপনারা এমসিকিউতে আপনারা খুব বেশি দুর্বল, এমসিকিউ পোলাবেন পড়তে চায় না। এই জন্য আমি মেনলি হচ্ছে আপনাদেরকে হচ্ছে এখানে ক্লাসগুলো করানো। সরলরৈখিকটা সূত্রটা বলেন, এই যে লিখলাম, তারেক হোসেন দেখেন সূত্রটা লিখলাম তো ভাই, এই যে লিখলাম স্যার এখানে। এই যে সরলরৈখিক সূত্র হচ্ছে কি? 100/n, আর ক্রমহ্রাস সমান হচ্ছে কি? 200/n। ক্লিয়ার স্যার? স্যার পারবো আমরা? বলুন তো ইনশাল্লাহ পারবো কিনা, বলুন তো দ্রুত। পারা যাবে স্যার? দেখেন প্রত্যেকে বলতেছি, দেখেন আমরা এমসিকিউ, দেখেন এমসিকিউটা কেন করাচ্ছি? আমরা এত বছর, সবাই এত বছর আমরা স্যাররা সবাই মিলে আমরা সিকিউ পড়ছি। সো এমসিকিউটার গুরুত্ব অপরিসীম একটা ভালো রেজাল্টের জন্য। সো এমসিকিউতে আমরা ফোকাস খুবই কম করি। আর এমসিকিউ তো আমরা মনে করি যে এভাবে মানে খুব সুন্দর করে বুঝে বা করার আমাদের টাইম না, ডাইরেক্ট পরীক্ষার আগে আমরা ধাম করে মুখস্থ করে ফেলি। সো যেটা হুইচ ইজ নট গুড। আমাদের ভালো একটা প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের কী লাগবে? ভালো করে আমাদের পড়তে হবে, তাই না? সো হচ্ছে এই জন্য এমসিকিউগুলো ভালো করে পড়া আর কি। সো হচ্ছে আমরা আশা করতেছি পারবো। আচ্ছা, এখানে আমরা এরপর কী বলছে বলুন তো? এরপরে প্লিজ রিপিট স্যার, রিপিট কী করতাম বলেন? রিপিট কোনটা করতাম? রবিউল হাসান কোনটা বলেন স্যার? এটা তো সিম্পল জিনিস ভাইয়া। এই যে আমরা সরলরৈখিক পদ্ধতিতে যেখানে বোর্ডে দেখেন 100কে n দিয়ে ডিভাইড করলে আমরা সরলরৈখিক পদ্ধতির সূত্র, যে সূত্র পাবো। আর হচ্ছে আমরা 200কে n দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতির কী পাবো? এই যদি এই ম্যাথে যদি বলতো 10 বছর যদি বলতো এখানে যদি বলতো ক্রমহ্রাস সমান জের, তখন আমরা এই 200কে n দিয়ে ডিভাইড করতাম, সিম্পল। সরলরৈখিক বললে 100কে মানে 100কে ডিভাইড করব ওই যে বছর দিয়ে, n মানে হচ্ছে বছর। আর ক্রমহ্রাস সমান জের বললে 200কে আমরা n দিয়ে ডিভাইড করবো, সিম্পল জিনিস ভাই। এই যে এখানে আছে তো রাকিবুল হাসান, এই যে দেখেন, এই যে রাকিবুল হাসান, এই যে এখানে আছে তো ভাই, এই যে 100, এই যে 200/n, এটা হচ্ছে ক্রমহ্রাস সমান জের। 200/n এটা হচ্ছে ক্রমহ্রাস সমান জের। আর সরলরৈখিক হচ্ছে কি? 100/n। ব্যাস
এন মানে হচ্ছে বছর। ওকে, এরপরে স্যার খেয়াল করেন, সবাই একটু ভালো করে খেয়াল করেন স্যার, সবাই সবাই একটু ভালো করে খেয়াল করেন। এরপরে কি আসতেছে? ইয়াস, এখন এটা বলেন, এটা আমি একটু আগে পড়াইছি, সবাইকে রিপ্লাই দিতে হবে একদম, সবাই সবাই বলুন তো এটা কি উত্তর, উত্তর কি হবে এটা? বলেন এটা উত্তর কি হবে বলুন তো এটা? পুস্তক মূল্যের সূত্র কি বলুন তো স্যার সবাই? পুস্তক মূল্যের সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস মুনাফা, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয়। কোনটা হবে বলুন তো একটু দ্রুত? 10 নম্বরের সূত্র উত্তর কি হবে? 10 খ বলছে। আচ্ছা, তার এক হচ্ছে খ, খ নাম্বার একটু আগে পড়াইছি, মনে আছে? সবাই বলুন তো স্যার। 10 খ বলছে, তার একক খ বলছে, জিত খ বলছে। আচ্ছা, সবাই হচ্ছে খ বলতেছে দেখতেছি। ফাহমিদা খ বলছে, যাক। এরপরে আরিফ খ বলছে, এরপরে জিত একটু আগে পড়াইছিলেন, মাশাআল্লাহ। এই যে সবাই বুঝতে পারছে, দেখছেন? উত্তরের উত্তর হবে কোনটা? ক্রয় মূল্য মানে পুঞ্জীভূত, দেখছেন? একটু ফোকাস করলে হয়ে যায়। এরপরে এরপরে সূত্রটা খেয়াল করেন, এরপরে কি বলছে স্যার দেখেন তো? এরপরে দেখেন, এরপরে কি বলছে? এই যে অবচয় নির্ণয় কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা আনা হয় না, এবার এটা বলেন। একটু এটা একটু আগে পড়াইছি, সবগুলো একটু আগে পড়াইছি, যাক, তাই না? দেখেন, আমাদের টিচারদের একটা কমন ডায়লগ কি জানেন? একটু আগে পড়াইছি, কয়েকদিন আগে পড়াইছিলাম না, মানে সব জায়গায় পড়াইতে পড়াইতে মনে হয়েছে মানে ওরে সবাইরে পড়াইছি, একটু আগে পড়াইছি, অথবা এটা কমন, সব টিচারের কমন ডায়লগ। মানে আপনাদের স্টুডেন্টদেরগুলো কমন ডায়লগ বলতেছি, আমাদের কমন ডায়লগ হচ্ছে কি জানেন? এই একটু আগে পড়াইছি, অথবা হচ্ছে কয়েকদিন আগে পড়াইছি না, এটা তোমরা ভুলে গেছো কেন? আর স্টুডেন্টদের কমন ডায়লগ হচ্ছে, স্যার আপনি পড়ান নাই, স্যার আপনি পড়ানই নেই, আপনি দেখেন গা আপনি কোন ব্যাচে পড়াইছেন, অথচ স্যার এই ব্যাচে পড়াইলে বলেন স্যার দেখেন গা আপনি তো অনেকগুলো ব্যাচে পড়ান, সো হচ্ছে আপনি কোন ব্যাচে পড়াইছেন স্যার ভালো করে দেখেন। তখন আমরা টিচাররা হচ্ছে অসহায় হয়ে বসে থাকে, আসলে আমরা কি পড়াইছি, আমরা কি অনলাইনে পড়াইছি নাকি অফলাইনে পড়াইছি, ভুলে যাই, এই জন্য আর কিছু বলতে পারি না। সো কমন ডায়লগগুলোর মধ্যে কে জিতে যায় বলেন তো? স্টুডেন্টরা জিতে যায়। খুবই ডেঞ্জারাস পাবলিক আপনারা, তাই না? ওকে, 11 জিৎ গুপ্তা বলছে গ, 11 জিৎ গুপ্তা বলছে কি গ, জিৎ বলছে গ, তাহলে বলুন তো কোনটা হবে? সেটা আমরা সবাই জানি, বলুন তো সবাই দ্রুত বলুন তো উত্তর কোনটা হবে? জিৎ গুপ্তা বলছে, বাকিরা কোথায়? জিৎ গুপ্তা বলছে কি গ, সহবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি ভগ্নাংশগুলো বিবেচনা করা আনা হয় না, এটা আমরা সবাই জানি। দুইটা পদ মনে রাখবেন, দুইটা পদ্ধতি সবচেয়ে পপুলার, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, একটা হচ্ছে ক্রমার সমান জের পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি আর হচ্ছে ক্রমার সমান জের। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অবচয় নির্ধারণকালে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়, আর ক্রমার সমান জের পদ্ধতিতে বিবেচনা করা হয় না। সো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, ইনশাল্লাহ আমরা পারবো। ফ্রি লাইভ ক্লাস। ওকে, এরপরে 5টা। ওকে, সো হচ্ছে উত্তর হবে কোনটা? ক্রমার সমান জের পদ্ধতি। এরপর 12 নাম্বার কি বলছে? অবচয় হিসাবভুক্তের জন্য কোন জাবেদা দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট। সমাপনী জাবেদা, স্থানান্তর জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা। খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। অবচয় এটা আমরা সবাই পড়ছি, কার্যপত্রে এই জিনিসটা পড়ছি আমরা সবাই, কার্যপত্রে এটা পড়া হয়েছে আমাদের, মনে আছে? বলুন তো এটা কোথায় হবে? বলুন তো এটা কোথায় হবে? দেখেন, অবচয় হিসাবভুক্তর জন্য কোন জাবেদা দেওয়া হয়? সমাপনী জাবেদা, স্থানান্তর জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা।
কোনটা জাবেদা দেওয়া হয় একটু বলেন তো দ্রুত। 12 নম্বরের উত্তর কী হবে বলেন তো, একটু দ্রুত বলেন তো। 12 নম্বরের উত্তর কি হতে পারে? ফাহমিদা বলছে হচ্ছে গ, সমাপনী জাবেদা, স্থানান্তর জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা। বলেন তো স্যার কোনটা হবে উত্তর? আচ্ছা, এরপরে আর কি উত্তর দিছে? আর কে? আরিফ ইসলাম বলছে গ। আচ্ছা গুড। এরপরে আর কেউ? গ, ভেরি গুড। তারেক। আর কি? আর কেউ নাই? জিত বলছি জি স্যার পারতেছি না। স্যার পারতেছি না, কেন পারতেছেন না স্যার? মনে রাখবেন এটা উত্তর হবে কি সমন্বয় জাবেদা। আমরা কার্যপদ্ধতি করছিলাম দেখবেন, সমাপনী জাবেদা দেওয়া হয়, আজকে থেকে মাথায় রাখবেন। এই যে অন্যান্য অপশনগুলো পরে বলছি। সমাপনী জাবেদা দেওয়া হয় নামিক হিসাব বন্ধ করার জন্য। নামিক হিসাব এটা সবাই খেয়াল রাখেন, গত ক্লাসে বলছিলাম তাই না? নামিক হিসাব বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে কি সমাপনী জাবেদা। নামিক হিসাব কোনগুলা? আয়, ব্যয়, তারপর হচ্ছে কি উত্তোলন, এগুলো হচ্ছে নামিক হিসাব। আয়, ব্যয়, উত্তোলন, মুনাফা বা ক্ষতি, এগুলো হচ্ছে সবগুলো নামিক হিসাব। দেখেন আয় নামিক হিসাব, সমাপনী জাবেদা কিসের জন্য দেওয়া হয়, কোনটার কাছে একটু খেয়াল করেন। আয়, ব্যয়, উত্তোলন, মুনাফা বা ক্ষতি, এই চারটা বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দেওয়া হয়, অথবা সেই হিসাব বন্ধ করতে সমাপনী জাবেদা দেওয়া হয়। স্থানান্তর জাবেদা এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যে জাবেদা। তারপর দেখেন প্রারম্ভিক জাবেদা, আমরা সবাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা পড়ছি তাই না? ওখানে লেখা থাকতো হচ্ছে মিস্টার রহিম নগদ 20,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, ব্যাংক লোন 4,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। ওই যে বছরের শুরুতে আমরা অনেকগুলো যে জাবেদা দিতাম, একটু সব অনেকের কাছে কঠিন লাগতো। একটা জাবেদা স্বাভাবিক 2টা করে হিসাব আছে, ওখানে 4-5টা হিসাব আসতো। ওই বছরের প্রথমে যে জাবেদা এটাকে বলা হয় কি প্রারম্ভিক জাবেদা। আর সমন্বয় জাবেদা কোনটা? যে জিনিসগুলো হিসাবভুক্ত করতে ভুল হয়েছে, অথবা হচ্ছে ভুল ত্রুটি হয়েছে, অথবা আমাদের হিসাবকালের মধ্যে আসে নাই, বছরের প্রথমে হিসাবভুক্ত হয়েছে, বকেয়া বা অগ্রিম ছিল, বা হচ্ছে হিসাবভুক্ত করা নয়, ওই জাবেদাগুলোকে হিসাবভুক্ত করার সমন্বয় জাবেদার মাধ্যমে। সো এখানে এই যে অবচয়, এটা বছরের শুরুতে নির্ধারণ করে কত পার্সেন্ট, বাট এটা হিসাবভুক্ত করা হয় না, বছর শেষে গিয়ে অবচয় নির্ধারণ করে, এই জন্য এটা সমন্বয় জাবেদা অন্তর্ভুক্ত হবে। সো আশা করতেছি আমরা সকলেই ইনশাল্লাহ পারবো। ক্লিয়ার? সো আমাদের আজকের ক্লাস এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবেন ইনশাল্লাহ। আপনারা হচ্ছে এখন ক্লাসে ওই যে সবাই রেসপন্সিভ না সবাই। সো ক্লাসগুলো নিতে মোটামুটি একটু কষ্ট হয় আর কি। তো যাই হোক, আপনাদের জন্য অসংখ্য হচ্ছে ভালোবাসা এবং দোয়া রইল। প্রত্যেকে হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, সবার জন্য হচ্ছে দোয়া থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও নিউ একটা টপিক নিয়ে আলোচনা করবো আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ছোটদের আমাদের দিয়েছি না, একদম ঠান্ডা দিয়েছি।